নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন নরেন্দ্রনাথ মিত্র রচিত বাঁশি বকুল। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, নরেন্দ্রনাথ মিত্র রচিত বাঁশি বকুল। এই যুগে ছেলেমেয়েরা প্রেমে পড়বে না কেন? পড়ে, কিন্তু সেই পতন অধঃপতন নয়। আজকাল ব্যর্থ প্রেমিকেও বাউন্ডুলে হয়ে যায় না। মেয়েই হোক ছেলেই হোক, লেকের জলে ডুবে মরে না। আঘাতটা যে যার সামনে নিয়ে কাজে কর্মে মন দেয়। আবার প্রেম যাদের সার্থক হয়, তারাও আজকাল সমাজ সংসার মিছে মনে করে দিনরাত মুখোমুখি বসে থাকে না, বরং দুই হাত আর দুই হাত চার হাতে টাকা রোজগারের চেষ্টা করে, সংসারে স্বাচ্ছন্দ্য আনে। মোট কথায় এ যুগের মানুষের মতো এ যুগের প্রেম ও যুক্তির হাতে হাত রেখে চলে। দুই বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছিল। বয়সের দিক থেকে কেউ আধুনিক নন, দুজনেই 50 ছুঁই ছুঁই করছেন। যিনি আধুনিক যুগের মধ্যে যুক্তি আর যুক্তির মধ্যে মুক্তির সাক্ষাৎ পেয়েছিলেন, তাকে অপেক্ষাকৃত তরুণ আর স্বাস্থ্যবান দেখায়। তার চুলে বিশেষ পাক ধরেনি, দাঁতও প্রায় অটুট রয়েছে। বোঝা যায় জরার সঙ্গে তিনি বেশ কিছুদিন যুদ্ধ করতে পারবেন। জীবন সংগ্রামেও তার হাতিয়ার বেশ শক্ত। হেস্টিংস স্ট্রিটে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে তিনি অংশীদার। আর যিনি চুপ করে উদ্দীপ্ত বন্ধুর মুখের দিকে তাকিয়েছিলেন, তার মাথার চুল অর্ধেকের বেশি পেকে গেছে। চেহারাটা মোটাসোটা বলে বয়সের চেয়েও প্রবীণ মনে হয়। একটি বিদেশি ব্যাংকে কাজ করেন। নিজের অ্যাকাউন্টে কিছু জমেনি, যা আয় ব্যয়ের পরিমাণ তার চেয়ে বেশি। ছেলের চাকরির তদবিরে তিনি নিউ আলিপুরে বন্ধুর কাছে এসেছেন। বন্ধু তাকে চা সিগারেটে আপ্যায়ন করেছেন। কথায় কথায় যুবশক্তির প্রসঙ্গ এসেছে, যৌবনের সঙ্গে প্রেম। ব্যাংকের অফিসার মণিমোহন তার বন্ধুর দিকে তাকিয়ে একটু হাসলেন। তারপর আস্তে আস্তে বললেন, তুমি যে প্রেমের কথা বলছো, তা শুধু এই যুগের বৈশিষ্ট্য কেন হবে? নারী পুরুষে সাধারণ স্বাভাবিক আকর্ষণ আগেও যেমন ছিল, এখনো তেমনই আছে। একজন আরেকজনকে পছন্দ করে, দুদিন পরে ভুলে যায়, কি বিয়ে থা করে ঘর সংসার করতে থাকে। এই চেনা পথে বাধা পথে সংসারে লাখ লাখ লোক হাঁটে, কেউ তা নিয়ে মাথা ঘামায় না অনিমেষ। তবে কাদের নিয়ে মাথা ঘামায় বলো তো? ইঞ্জিনিয়ার বলল। বন্ধুর অসহিষ্ণুতা লক্ষ্য করে মণিমোহন ফের একটু হাসলেন, বললেন, যারা নির্বোধের মতো লেকের জলে ঝাঁপ দিয়ে পড়ে, বিষ খায়, জীবনটাকে ছাড়খাড় করে দেয়, নিজের অথবা আরেকজনের কিংবা দুজনেরই, তাদেরই খবর কাগজে ওঠে, তাদের নিয়েই গল্প হয়, নাটকও হয়। আর আমরা যারা নিশ্চিন্তে গাড়ি বাড়ি করি কি অফিসের ডেবিট ক্রেডিট মেলাই, তারা ওসব মাথা খারাপ ছেলে মেয়েগুলির কাণ্ড কারখানা নিয়েই কিন্তু আলোচনা করি, উত্তেজিত হই। ইঞ্জিনিয়ার বাবু এবার হেসে বলেন, হা হা হা, তোমার কথা বাদ দাও, তুমি জীবনে কোনোদিনও উত্তেজিত হওনি। কিন্তু তুমি যাদের কথা বললে, তাদের নিয়ে সংসার চলে না, তারা সমাজ সংসারে কেউ নয়। মণিমোহন ঠান্ডা চায়ের কাপে আরেকবার ঠোঁট ছোঁয়ালেন। তারপর হেসে বললেন, হয় তো, তবু আমরা যারা সমাজ সংসার চালাই, তারাও মাঝে মাঝে ও ধরনের অচল কিংবা অতি চঞ্চল দু একটি নারী পুরুষের মুখোমুখি হই। কেউ উত্তেজনায় ছটফট করি, কেউ বা বিস্ময়ে বোবা হয়ে থাকি। এতকাল বাদে সুনন্দাকে দেখে আমার তাই মনে হলো গো।
এজি চেয়ারে অর্ধসাহিত্য ইঞ্জিনিয়ার এবার উৎসাহী শিরদাঁড়া খাড়া করে উঠে বসলেন। বললেন, সুনন্দা? সে আবার কে? নিজের স্ত্রীর অসুখ বিসুখের কথা ছাড়া তোমার মুখে পরনারীর নাম তো কোনোদিনও শুনিনি। ও চা ঠান্ডা হয়ে গেছে, খেতে পারবে না। ওরে কানাই, মনিকে আর এক কাপ চা করে দে তো, আর দুটো সিঙ্গারাও নিয়ে আয়। আর বুঝলি? আরে মাংসের সিঙ্গারা, খাও খাও। কানাইয়ের হাত মন্দ নয়। ওই কানাই এখন আমার ভরসা। স্ত্রী পুত্র সব কালিম্পংয়ে। আমার তো শৈলবাস নেই। শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত সমান। মিস্ত্রিগিরি করি, পরের বাড়িঘর তুলে দিই। আমার কি আর নড়বার্য আছে? সে ডাকো সব। তোমার সুনন্দার গল্প শুনি। এই বিশাল মরুভূমিতে তবুও এক চিলতে ওয়েসিস। অনিমেষের ছোকরা চাকর কানাই চা আনলো, সিঙ্গারা আনলো, সিগারেট আনলো। মণিমোহন বিকেলের আলোয় ধনী বন্ধুর লতা মণ্ডপ আর ফুলের টবগুলির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সেই আলো আরো ক্ষীণ, আরো ম্লান হওয়ার পরে মৃদু স্বরে বলতে লাগলেন, সুনন্দা আমার নয়, তবে আমার সহপাঠিনী একসময় ছিল। সে কি আজ? 30 বছর আগের কথা। 30 বছর কতকাল হয়ে গেল। তাই বা মাঝে মাঝে মনে হয়, জানো তো, সে যুগ যেন 3000 বছর পেছনে পড়ে রয়েছে। অথবা মাঝে মাঝে মনে হয় সেদিন সকাল। আমাদের মফস্বল শহরের সেই কলেজে মাত্র 2 বছর আগে কোএডুকেশন চালু হয়েছে। আমরা তৃতীয় ভাগ্যবান দল। আমাদের সহপাঠিনীর সংখ্যা তখন 5। আমাদের সংখ্যা 10-12 গুণ বেশি। প্রফেসরের লেকচার শুনতে কেউ যদি আর চোখে চায় কোনো মেয়ের দিকে, অমনি 50 জন প্রতিদ্বন্দ্বী চোখের ঈর্ষাটাকে বিদ্ধ করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, জানো, ছেলেরাই শুধু চঞ্চল। দেখে শুনে মনে হতো মেয়েরা পাষাণ প্রতিমা। তারা শুধু প্রফেসরের বক্তৃতা শুনতে আর নোট নিতেই এসেছে। পৃথিবীর আর কোনো ব্যাপারে তাদের বিন্দু মাত্র উৎসাহ নেই। অফ পিরিয়ডে কমন রুমে বসে কি ছুটির পর চাঁদমারি মাঠে বেড়াতে বেড়াতে আমরা কয়েকটি সতীর্থ মেয়েদের এই শীতলতা নিয়ে দুঃখ করতাম। এত সাধ্য সাধনার পর যদি বা রক্ষণশীল কলেজ কর্তৃপক্ষ সহশিক্ষায় রাজি হলেন, ভাগ্যের এ কি বিড়ম্বনা! আমাদের সঙ্গে যারা বিদ্যা অর্জন করতে এলো তারা প্রত্যেকেই অতিমাত্রায় সুশীলা। শুধু তাই নয়, এক একটি শিলাবতী। আমাদের মধ্যে নির্মল শিকদারের ক্ষোভ সবচেয়ে বেশি ফুটে বেরোতো। বলতো, আরে রেখে দাও তো শিলাবতী, একটি টোকা দিলে প্রত্যেকটি শিলা চৌচির হয়ে ফেটে যাবে। নির্মলকে আমরা মেয়েদের সম্বন্ধে ওয়াকিবহাল মনে করতাম। অনেক সরাসরি অভিজ্ঞতার বর্ণনা তার মুখে শুনেছিলাম, কিন্তু এখন বুঝতে পারি সেসব চুরি করা গল্প ছিল। পরের অভিজ্ঞতাকে নিজের বলে চালিয়েছে। কিন্তু যত আস্ফলনে নির্মল আমাদের সামনে করুক, ওদের সামনে বিরক্ত দেখাবার সুবিধে ছিল না। প্রিন্সিপাল ছিলেন কড়া। এরই মধ্যে তিনি নির্মলকে তার চলন চালনের জন্য শাসন করেছিলেন। হোস্টেলের সুপারিনটেন্ডেন্টের কড়া নজর ছিল তার উপর। তবু তার বড়াইয়ের অন্ত ছিল না। সে বাজি রেখে ওদের সঙ্গে কোনো না কোনো ছলে ঠিক কথা বলতো। বাজিতে জিতে আমরা দল বেঁধে রেস্টুরেন্টে খেতাম আমাদের টাকাতে। লঞ্চে করে খানিক দূর বেরিয়ে আসতাম। ক্লাসের সবচেয়ে রাশভারী মেয়ে সুনন্দা সেনের কাছ থেকে জেনারেল ফিলোসফির বই ধার চেয়ে এনে নির্মল একবার 10 টাকা বাজি জিতেছিল। সে টাকা আমরাই চাঁদা করে দিয়েছিলাম। হেরে গিয়েও আমরা জয়ের গৌরব ভোগ করতাম। নির্মলের কৃতিত্বে যেন আমাদেরও অংশ ছিল।
উৎসাহ পেয়ে নির্মল বাহাদুরি দেখিয়ে বলতো, সাব জজের ওই পাষাণ হৃদয়া তনয়াকে আমি একদিন বিয়ে করব, তবে ছাড়ব। আমরা হেসে উঠতাম। ব্যাপারটা এতই অসম্ভব যে কোনো মন্তব্য পর্যন্ত করা চলে না। পরেশ নাগ বলতো, লাখ টাকার বাজি রইল। নির্মল জবাব দিত, লাখ টাকা তোমাদের 7 জনকে 7 বার বিক্রি করেও উঠবে না। কোথায় পাবে এত টাকা? সেই কনসিডারেশন থেকেই তো আমি আর এগোই না, নইলে। কিন্তু কে গল্পের নায়ক কিন্তু নির্মল নয়। তবু তার কথাটাই এখন বেশি করে মনে পড়ছে। তার কারণ নির্মলই আমাদের প্রথমে খবরটা দিয়েছিল। চাঁদমারির মাঠের আড্ডায় সেই তো আমাদের অবাক করে বলেছিল একদিন, আরে জানো, আমাদের সুনীল হালদার লুকিয়ে লুকিয়ে প্রেমে পড়েছে। আমরা বললাম, সে কি? কার সঙ্গে? কার সঙ্গে আবার? ওই যে সুনন্দা, ওই পাথর দিয়ে গড়া মূর্তির। কিন্তু পাথর হলেও সে শ্বেত পাথর, আর মূর্তিটিও বড় মনোরম। যিনি গড়েছিলেন বেশ যত্ন করে গড়েছিলেন। নাক, চোখ, ঠোঁট, চিবুক একেবারে দেকুদে বের করেছেন, যেন আমাদের মধু কারিগরের করা লক্ষ্মী প্রতিমা। নির্মল অবশ্য ব্যঙ্গ করে বলে, দেখো দেখো, জিভে কেমন জল এসে গেছে দেখো। লক্ষ্মী হোক কলা বউ হোক, তাতে তোমার কি? তুমি তো প্যাঁচা। সুনীল অবশ্য প্যাঁচা নয়, সে দেখতে সুশ্রী, গৌরবর্ণ ছিপছিপে চেহারা ছিল ছেলেটা। তবু এত ছেলে থাকতে নির্মল সুনীলের নামে এই অপবাদটা দিল দেখে আমরা বিস্মিত হয়েছিলাম জানো। মুখচোরা শান্তশিষ্ট গম্ভীর স্বভাবের ছেলে ছিল সুনীল হালদার। ক্লাসে তেমন বন্ধু বান্ধব পড়ছিল না। পরেশরা বলতো, ম্যাট্রিকুলেশনে না হয় 10 টাকা স্কলারশিপ পেয়েছে, আইএতে তো বাপু 2টি লেটার ছাড়া কিছু জোটেনি, কত দেমাগ কিসের। কিন্তু আমি জানতুম সুনীল যে অমিশুক তা ওর দেমাকের জন্যে নয়, ওই ওর স্বভাব। কি করে মানুষের সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়, আলাপ জমাতে হয়, তা যে ও জানে না। জানে না বলেই ওর এত সংকোচ। সুনীল অবশ্য আমাদের দলের কেউ ছিল না, কিন্তু তা নিয়ে আমি অন্তত রাগ করিনি কখনো। ও কারোর দলেরই ছিল না, ও একাই একটি দল, এক পাপড়ির ফুল যেমন হয়। ফুলের সঙ্গে তুলনা দিলাম, যেমন ওর চেহারায় তেমনি স্বভাবেও ছিল নম্রতা আর লাবণ্য। প্রফেসররা মোটামুটি ওকে ভালোবাসতেন, মানে ভালোবাসতে চাইতেন আর কি। কিন্তু ও তাদের কারোর আশাই পূর্ণ করেনি, না পরীক্ষার রেজাল্টে, না যাওয়া আসার সামাজিকতায়, অনুরঞ্জনে, আনুগত্যে। ক্লাসে সুনীলের বন্ধু না থাকলেও শত্রু বড় কেউ ছিল না। তাই আমি ওর পক্ষ নিয়ে বললাম, ও বেচারার বিরুদ্ধে কেন এই অপবাদ দিচ্ছ? নির্মল আমার কথার প্রতিবাদ করে বললে, অপবাদ নয় মনি, অপবাদ নয়, আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছ তুমি? দেখতে দেখেছি। তারপর সেই দেখার বর্ণনা দিল নির্মল। সুনীল নাকি বেছে বেছে ক্লাসের এমন একটা জায়গাতে গিয়ে বসে যেখান থেকে সুনন্দার মুখ স্পষ্ট দেখা যায়। সুনীল নাকি যতক্ষণ ক্লাসে থাকে পলক ফেলে না, প্রফেসরদের মূল্যবান লেকচার ওর কানে যায়ও না। কিন্তু প্রফেসররা যখনই সুনন্দাকে কোনো কথা জিজ্ঞেস করেন, সুনীল উৎকণ্ঠ হয়ে ওঠে। আর আশ্চর্য, আমরা ক্লাসে এতগুলি ছেলে থাকতেও প্রত্যেক প্রফেসরই সুনন্দাকে কিছু না কিছু জিজ্ঞেস করে। সুনন্দা নিরুত্তরা থাকে না, প্রত্যেকটাতেই স্মিত মুখে স্নিগ্ধ স্বরে জবাব দেয়। যুবক বৃদ্ধ, কৃতি অকৃতি সব অধ্যাপকের ওপরই ও সমান শ্রদ্ধা, সমান অনুরাগ। আমাদের নির্মল হারালে এসে দাঁতে দাঁত ঘষে বলতো, একেবারে বর্ন অ্যাক্ট্রেস,
আমি যদি হিস্ট্রি বিকে রায়ের মতো একটা মোছা প্রফেসর হয়েও প্ল্যাটফর্মে উঠে দাঁড়াতে পারতাম, তাহলে ওই জাত অভিনেত্রী অ্যাক্টিং ছুটিয়ে দিতাম। আমরা এসে বলতাম, এ জন্মে নয় নির্মল, এ জন্মে নয়, এ জন্মে মিটবে না স্বাদ। কিন্তু নির্মলের স্বাদ যেমন মিটবে না, সুনীলের স্বাদও কি মিটবে? যাতে এক নয়। তাছাড়া মুন্সিফ কোর্টের পেস্কারের ছেলে সাব জজের মেয়ের দিকে তাকাতে সাহস পায় কিসের জোরে? ক্ষণপ্রভায় চোখ ঝলসে যাবে না? নির্মল বলে, বামন কি চাঁদের দিকে হাত বাড়ায় না? পতঙ্গ কি আগুনে ঝাঁপ দেয় না? একটু নজর দিতেই সুনীলের কিছু কিছু, তোমার ভাষায় অধঃপতনের লক্ষণ আমাদেরও চোখে পড়ল। ও যে আরো অমিশুক, আরো অসামাজিক হয়ে গেছে। চুল দাড়ির ব্যাপারে যত্ন নেই, জামা আধ ময়লা, বোতাম কোনটা আছে কোনটা নেই তারও হদিশ নেই। তারপর শোনা গেল, সুনন্দা যখন তার বাবা মা, দাদা বৌদি কি ক্লাসের অন্য কোনো মেয়ের সঙ্গে নদীর ধারে স্টিমার ঘাটায় বেড়াতে যায়, সুনীল অনেক দূর থেকে তাদের অনুসরণ করে। কোটপাড়ায় সুনন্দাদের বাংলো প্যাটার্নের বাড়িটার দক্ষিণ দিকে যে ঝাউ গাছের সারি আছে, তার আড়ালে আড়ালে সুনীলকে ঘুরে বেড়াতে আমিও কয়েকদিন দেখে ফেললাম। পরেশ বলল, ওখানে যায় কি করতে সুনীল? নির্মল জবাব দেয়, ঝাউবনের হাওয়ায় নিজের দীর্ঘশ্বাস মিশিয়ে দিতে নিশ্চয়। পরেশ বলে, ছি 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 ছি, অত হ্যাংলা কিন্তু আমরাও হতে পারতাম না। তবে পিছন দিয়ে ঘোরাঘুরি করুক, ওকে কিন্তু জানিয়ে দিও নির্মল, সামনে যেন না যায়, ওদের একটা অ্যালসেসিয়ান আছে। নির্মল ভ্রু কুচকে বলে, তুমি কি করে জানলে? তোমাকে তাড়া করেছিল নাকি? সুনন্দাদের আদব কায়দায় চালচলনে একটু বিলিতি গন্ধ ছিল বই কি, কিন্তু নিজেদের সমাজের ভদ্রতা এবং সৌজন্যের সুখ্যাতিও তাদের ছিল। জজ, ম্যাজিস্ট্রেট, সাব জজ, মুন্সেফ কি নাম করা উকিলরা তো ওদের বাড়িতে প্রায়ই চায়ের আসরে নিমন্ত্রণ পেতেন। কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, আরো দু চারজন ভাগ্যবান প্রফেসরকেও ওরা ডাকতেন। প্রফেসরদের সার্টিফিকেট পাওয়া সচ্চরিত্র মেধাবী দু একটি ছেলেরও ও বাড়িতে ঢুকবার অধিকার ছিল, কিন্তু আমরা দৃশ্যমানায় যেতে পারতাম না। সুনীল হালদারেরও সেই একই দশা। আমার মনে হয় কি জানো, সুনন্দার বাবা মার সঙ্গে যদি ওর আলাপ হতো, তারা ওর সঙ্গে ভদ্র ব্যবহারই করতেন। সুনন্দার সঙ্গেও যদি স্বাভাবিকভাবে আলাপ পরিচয় সুযোগ হতো, প্রেমে না পড়ুক, বন্ধুত্ব না হোক, সাধারণ কথাবার্তা কিন্তু সুনন্দা ওর সঙ্গে বলতো, শিষ্টাচারের ত্রুটি হতে দিত না। সাহিত্য, ইতিহাস, ফিলোসফি, যে কোনো বিষয়ে পাঠ্যতালিকার বাইরে সুনীলের পড়াশুনো নিতান্ত কম ছিল না। ওর সঙ্গে আলাপ করলে নামকরা ছাত্রী সুনন্দা তো খুশি হতো, কিন্তু তার সুযোগ হয়নি। সুনীল আর সুনন্দা নামেই শুধু এক শ্রেণীর, আসলে ওদের মধ্যে অনেক ধাপের ব্যবধান, আর্থিক অবস্থার, সামাজিক মর্যাদার। তাছাড়া আমাদের ছোট্ট শহরে সে যুগে সমবয়সী ছেলে মেয়েদের মেলামশা কেউ ভালো চোখে দেখতেন না। তা নিয়ে নিন্দামন্দ, আলোচনা সমালোচনা তো হতোই। তাই বলে যে মাঝে মাঝে কেলেঙ্কারি কাণ্ড ঘটতো না তা নয়। পিছন দিয়ে হাতি যেত, সামনে দিয়ে ছুঁচে যেতে পারত না, এই আর কি। দুজনে একই ক্লাসে পড়ে, একই প্রফেসরদের লেকচার শোনে, নোট নেয়, রোজ তাদের দেখা সাক্ষাৎ হয়। সুনীল তবু সুনন্দাকে 1.5 বছরের মধ্যে একটি কথাও বলতে পারল না। তাদের মধ্যে যে কয়েক গজ ব্যবধান ছিল তা রয়েই গেল। কয়েক গজ তো নয়, যেন হাজার হাজার মাইলের ব্যবধান। মাঝখানে কয়েকখানি বেঞ্চি তো নয়, 7 সমুদ্র 13 নদী।
টেস্ট আসন্ন ইতিমধ্যে। আড্ডা ছেড়ে পরীক্ষার ভয়ে আমরা বই নোট বই নিয়ে উপর হয়ে পড়লাম। একদিন জানো, নদীর ধারে বেড়াতে গিয়ে দেখি সুনীল একটি নিরিবিলি জায়গা বেছে নিয়ে পথের দিকে চুপ করে চেয়ে বসে আছে। আমি বললাম, এ কি, তুমি এখানে একা একা কি করছো? সুনীল বললে, ঢেউ গুনছি। একটু দাঁড়িয়ে থেকে আমি চলে এলাম। বুঝতে পারলাম সুনীল আলাপ করতে চায় না। নিজের মধ্যে নিজেকে ও আরো গুটিয়ে নিয়েছে। ফিরে এসে নির্মলকে সব বললাম। হোস্টেলে নির্মল ছিল আমার রুমমেট। নির্মল বলল, সেরেছে, গরিবের ছেলেকে পেট নিতে পেয়েছে, ওকে হাত ধরে তুলে আনলেই পারতে, জলে ডুবে ডুবে না মরে। ইতিমধ্যে একটা কাণ্ড ঘটল। ক্লাসের ব্ল্যাকবোর্ডে কোন এক শিল্পী গোপনে গোপনে চকছড়কি দিয়ে একটা পার্ক এঁকে ফেলল। নিচে সুরম্য উদ্যানটির নাম দিল শু স্কোয়ার। আমরা চেয়ে দেখলাম সুনন্দার বেঞ্চের আর 4টি মেয়ের মুখে চাপা হাসি। সুনন্দার মুখ থমথম করছে, চোখে অগ্নিবৃষ্টি। দর্শনের প্রফেসর এসে সব দেখলেন, তারপর মন্তব্য করলেন, তোমরা কি সব 4th ইয়ারের স্টুডেন্টস নাকি 4th ক্লাসের? প্রফেসর চক্ষরি সেই অপূর্ব শিল্প সৃষ্টি সঙ্গে সঙ্গে মুছে ফেললেন। কিন্তু ক্লাসের ছেলেদের ঠোঁটের হাসি আর চোখের বিদ্যুৎ কি অত সহজে মোছে? এর কয়েকদিন পরে আর এক দুর্ঘটনা। সুনীল একটি সনেট লিখে কলেজ ম্যাগাজিনে ছাপতে দিয়েছিল, কিন্তু কবিতাটি ছাপা হয়নি। বাংলার প্রফেসর বলেছেন ও কবিতা ছাত্রদের কাগজে ছাপবার যোগ্য না, মানে কোনো ছাত্রীর উদ্দেশ্যে লেখা তাই। কিন্তু নির্মলের অসাধ্য কোনো কাজ নেই। ম্যাগাজিনে আমাদের ছাত্রদের প্রতিনিধি ছিল নিত্যানন্দ মুখুজ্জে। তাকে কিভাবে বশ করে সেই কবিতাটি নির্মল উদ্ধার করল, তারপর আঠা দিয়ে এঁটে কলেজের দেওয়ালে লাগিয়ে দিল। সারা কলেজ ভেঙে পড়ল সেই প্রথম প্রাচীর পত্র পড়বার জন্য। আহারে, রাগে লাল টকটক করতে লাগলো সুনন্দার মুখ। সে সরাসরি এসে সুনীলের মুখোমুখি দাঁড়ালো, তারপর স্পষ্ট দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করল, ও কবিতা আপনি লিখেছেন? সুবীর বলল, আমি তো লিখেছি, কিন্তু আমি টাঙাইনি ওখানে। সাব জজের বেটি পুরো জজের গলায় ধমক দিল, আপনি লিখেছেন কিনা তাই বলুন। আসামি বলল, হ্যাঁ লিখেছি। সুনন্দা রায় দিল, ইউ শুড বি অ্যাশেমড। মৃত্যুদণ্ডের মতোই কথাটা উচ্চারণ করেছিল সুনন্দা। আমি সে কবিতা পড়েছিলাম, অনেকদিন পর্যন্ত মুখস্থও ছিল, এখন ভুলে গেছে। সে কবিতায় দোষের কিছু ছিল না, অশ্লীলতা তো ছিলই না, না তখনকার স্ট্যান্ডার্ডে না এখনকার। সুনন্দা গন্ধ একটু আদ্য থাকলেও তার নাম কোথাও উল্লেখ ছিল না। তবু প্রিন্সিপাল সুনীলকে ডেকে বহিষ্কারের ভয় দেখালেন। নির্মলও 2-4টে ধমক খেলো, কিন্তু ওর মতো বকাটে ছেলেকে শাসন করবে কি? নির্মল বাইরে এসে প্রিন্সিপালের 14 পুরুষ উদ্ধার করে ছাড়ল। তারপর ধীরে সুস্থে গিয়ে টেস্ট দিতে বসল। কিন্তু পরীক্ষা দিতে এলো না সুনীল। টেস্ট শেষ হওয়ার আগেই আমরা শুনতে পেলাম ও বইপত্র ছিঁড়ে চেয়ার টেবিল ভেঙে একাকার করেছে। আর অমন শান্তশিষ্ট মুখচোরা ছেলের মুখ থেকে আগ্নেয়গিরি গলিত লাভার মতো অশ্রাব্য অশ্লীল সব কথা বেরিয়ে আসছে, সেই সঙ্গে সুনন্দার নাম। একেবারে উদ্দাম পাগল যাকে বলো। শেষ পর্যন্ত ওকে হাত করা দিয়ে বেঁধে রাখতে হয়েছিল, কিন্তু মুখে তো আর কড়া পড়া যায় না। শহর ভরে ঠিটি পড়ে গেল। হাটে বাজারে, হোটেলে, রেস্টুরেন্টে, কোর্টের সামনে, স্টিমার ঘাটায় সর্বত্রই ওই একই আলোচনা। সুনন্দা টেস্ট পরীক্ষা দিয়ে কলকাতায়। ওর বাবা চেষ্টা চরিত্রী করে আলিপুরে বদলি হলে। সুনন্দা চলে গেলেও
আমাদের জ্বালা সহজে গেল না। আমাদের ক্লাসেরই একটি ছেলে ওর জন্যে পাগল হয়ে গেল। এই লজ্জা, এই লাঞ্ছনা যেন আমাদের প্রত্যেকের। সুনন্দা যেন গোটা পুরুষ জাতটাকে জব্দ করে দিয়ে চলে গেছে। সুনীলের বাবা মা প্রথমে নিজেদের কাছে রেখে কবিরাজি মতে ছেলের চিকিৎসা করালেন বটে, কিন্তু কিছুই হলো না তাতে। শেষ পর্যন্ত ওকে রাঁচি পাঠাতে হলো। এখনো সুনীল রাঁচিতেই আছে। আমি কোনোদিনও রাঁচি যাইনি, কিন্তু নির্মল কয়েকবার গেছে, সুনীলকে দেখে এসেছে। সুনীলের সেই উদ্দামতা আর নেই, বেশি কথাও আর বলে না, আগের মতোই চুপচাপ থাকে। তবে আগে গারদে ছিল না, এখন গারদে থাকতে হয়, আর সতর্ক পাহারায় একফাল পাগলের সঙ্গে বাস করে। কিন্তু আর কারো অস্তিত্ব কি সুনীলের কাছে আছে? আমার তো তা মনে হয় না। আমাদের মাতৃভাষায় বিপুল শব্দ ভাণ্ডার থেকে সুনীল শুধু ৩-৪টি শব্দই বেছে নিয়েছে। সুনন্দা, তুমি আমার, তুমি আমার। পৃথিবীর আর কোনো ভাষার কোনো শব্দের তার প্রয়োজন নেই, আর দ্বিতীয় কোনো বাক্যই সে জানে না। জীবনের একটি ভাব প্রকাশ করবার জন্যে একটি বাক্যই তো যথেষ্ট, তাই না? নির্মল আমাকে বলেছিল, তরণী সেনের কাটা মুন্ডু যেমন শুধু রাম রাম করতে করতেই গড়াগড়ি খেয়েছিল, আমাদের সুনীলেরও তেমনই হয়েছে। ওর বিকৃত মস্তিষ্ক শুধু একটি নামই মনে করে রেখেছে। ওর মুখ থেকে মনের সেই একটি মাত্র কথাই দিনরাত বেরোয়। ভাই মনি, ওকে দেখে আমার মনে হয় পাগল না হলে ভালোবাসা যায় না, ভালোবেসে পাগল না হলে তাকে চিরস্থায়ীও করা যায় না। পুলিশে এখন ভালো চাকরি করে নির্মল, বড় অফিসারই হয়েছে, সুখে শান্তিতেই আছে। তবু কিছুদিন আগে এক লেডি টাইপিস্টকে নিয়ে পারিবারিক অশান্তি হয়েছিল, সেই উপলক্ষে ওইসব কথা উঠেছিল। নির্মল বলেছিল, মনি, নিষ্ঠা বোধহয় শুধু পাগলের মধ্যেই সম্ভব। নিষ্ঠা হারাবার অনেক জ্বালা, অনেক ঝামেলা। আমার পাগল হতে ইচ্ছে করে। আর সব দিক থেকে নির্মল অবশ্য খুব ভদ্র, খুব সহৃদয় ছেলে। সুনীলের একটি ভাইকেও ভালো চাকরিতে ঢুকিয়ে দিয়েছে। সাধ্যমতো দেখাশোনা, উপকার ও সকলেরই করে। ধারটা চাইলে পারতপক্ষে বিমুখ করে না। সুনন্দার কথা একরকম আমি ভুলেই গিয়েছিলাম। মনে রেখে আমরা কারো কারো কাছে কৃতজ্ঞ থাকি, আর মনে না রেখে গোটা জীবনের কাছে কখনো কখনো কৃতজ্ঞ হই। ভুলেই গিয়েছিলাম সুনন্দার কথা। হঠাৎ সেদিন দমদমে আমাদের কলোনির গার্লস স্কুলে ওর সঙ্গে দেখা হয়ে গেল। স্কুলের ফাউন্ডেশন ডেতে নিমন্ত্রণের চিঠি পেয়ে গিয়েছিলাম। আমার মেয়ে ওই স্কুলের ছাত্রী। আশ্চর্য, সুনন্দা সেন, সেই সুনন্দা সেন আমাদেরই স্কুলের নতুন হেডমিস্ট্রেস হয়ে এসছে। সেক্রেটারি আমাকে চিনতেন, আমাদের ব্যাংকে তাদের অ্যাকাউন্ট আছে, দরকার পড়লে কাজ টাজ করে দিই। তিনি হেডমিস্ট্রেসের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। না দিলে চট করে সুনন্দাকে চেনা শক্ত হতো। আমার মতো এত বিপুল না হলেও সেও সুলাঙ্গী হয়েছে। যে দক্ষ কারিগর বাটালি দিয়ে ওর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ খুঁদে বের করেছিলেন, সুনন্দার এই মেদস্ফীতি দেখে তিনিও কি চিনতে পারতেন? সেই অবয়ব, সেই রূপ, সেই লাবণ্য আর নেই। সুনন্দা আমাকেও চিনেছিল। নমস্কার বিনিময়ের পর মৃদু হেসে বিদায় নিল। ফাংশন নিয়ে ব্যস্ত, অন্য টিচারদের, ছাত্রীদের নির্দেশ দিচ্ছে। এরই মধ্যে আবার ফাঁকে ফাঁকে বিশিষ্ট অতিথিদের স্মিতমুখে আপ্যায়নও করছে। আমি এক কোণে অতিথিদের সামনে বসে দেখতে লাগলাম ওর সেই ব্যস্ততার রূপ। পরনে লাল পেরে তাঁতের শাড়ি, এমন কিছু দামি শাড়ি নয়, হাতে দুগাছি সরু চুড়ি আর একটি ছোট্ট ঘড়ি, যার দিকে সুনন্দা বারবার তাকাচ্ছিল। সেই সাবজজ দুহিতা তখনকার আভরণ অলঙ্করণের সমস্ত আতিশয্য ছেড়ে মুক্ত হয়েছে। লক্ষ্য করলাম সিঁথিতে সিঁদুর নেই,
তো আজকাল তো হিন্দু সমাজের অনেক বিবাহিতারাই সিঁদুর পরেন না। অবশ্যই একটু বাদেই সেক্রেটারি আমার সমস্ত সংশয় ঘুচিয়ে দিলেন। তিনি বললেন, মিস সেনের মতো এমন চমৎকার হেডমিস্ট্রেস তিনি আজ জীবনে দেখেননি। যেমন মিষ্টি স্বভাব তেমনি মায়িক ব্যবহার, কাজে কর্মে তেমনি নৈপুণ্য। স্কুলটা এতদিন পরে ভালো হাতে পড়ল। সেদিন আর কোনো কথা হলো না, কিন্তু দুদিন পরে সুনন্দা সেন আমাকে তার কোয়ার্টারে চায়ে নিমন্ত্রণ করল। আমি তো অবাক। নিমন্ত্রিত হওয়ার মতো ঘনিষ্ঠতা তো আমাদের মধ্যে ছিল না। আমার স্ত্রী অন্য কাজে ব্যস্ত ছিলেন, আমি একাই গেলাম। ছোট্ট বাড়ি, বিশেষ লোকজন নেই। সুনন্দা ওর এক ভাইপোর সঙ্গে আমায় পরিচয় করিয়ে দিল। বলল, আমরা একসঙ্গে পড়তাম। পিসির ক্লাস ফ্রেন্ড সম্পর্কে ভাইপোর কোনো ঔৎসুক্যের পরিচয় আমি পেলাম না। সে ব্যস্ত হয়ে তাড়াতাড়ি কোথায় যেন বেরিয়ে গেল। কিন্তু তার ঔদাসীন্যের ক্ষতিপূরণ করল সুনন্দার নিজে। সে নিজের হাতে খাবার বানালো, চা করে আনলো, এক কাপ চা নিয়ে নিজে বসলো একটা চেয়ার টেনে। সেই দুস্তর ব্যবধান আর নেই। মাঝখানে ছোট্ট একটি গোল টেবিল, সবুজ ফুলতোলায় সাদা ঢাকনিতে ঢাকা। সূর্যাস্তের নরম মৃদু আলোয় আমার মনে হলো ওর মুখে ফের এক অপূর্ব মহিমার ছাপ লেগেছে। বয়স সুনন্দার অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার অনেক কিছু ধরেও দিয়েছে। আমরা দেশের অবস্থা, উদ্বাস্তু সমস্যা, আধুনিক শিক্ষাবৃদ্ধি নিয়ে অনেক আলোচনা করলাম। কিছু কিছু রাজনীতির কথাও উঠল। তারপর দুজনেই চুপ করে বসে রইলাম। সুনন্দা একবার বলল, আপনাকে আর এক কাপ চা দিই? আমি বললাম, দিন। তারপর আর অনেকক্ষণ আমরা কোনো কথা বললাম না। আমার মনে অনেক প্রশ্নই ভিড় করে এসেছিল। সুনীলের সঙ্গে কি ফের তোমার দেখা হয়েছে? দেখতে গিয়েছিলে? যাবার সামনে সাহস ছিল না আড়ালে ভীরুর মতো দুরু দুরু বুকে চুপ করে দাঁড়িয়েছিলে? তুমি বিয়ে করনি কেন? এ কি প্রেম না অনুতাপ না অনুকম্পা? কিন্তু একটি কথাও জিজ্ঞেস করতে পারিনি। আমি তো আর নির্মলের মতো পুলিশ নই যে জেরায় জেরায় সব টেনে বার করব। নির্মল হলে নিশ্চয়ই পারত। সুনন্দাও ওসব প্রসঙ্গের ধার দিয়েও গেল না, বরং সন্তর্পণে সব পাশ কাটিয়ে গেল। বুঝতে পেরে আমি আরো দূরে দূরে হাঁটলাম। ভদ্রমহিলার সঙ্গে অভদ্রতা তো আর করতে পারিনি। আস্তে আস্তে ঘরে সন্ধ্যার ছায়া পড়ল। সুনন্দা আলো জ্বালাতেই ভুলে গেল। কি আলো জ্বালাতে ওর ইচ্ছেই হলো না জানি না। সেই গভীর নীরবতায় সন্ধ্যার আধো অন্ধকারে আমি অনুভব করলাম সুনন্দা সব জানে। আর অনুভব করলাম আমি সুনীলের প্রতিনিধি। কাহিনী শেষ করে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন মণিমোহন। তার ইঞ্জিনিয়ার বন্ধু কোনো কথা বললেন না। একটু বাদে মণিমোহন উঠে দাঁড়িয়ে বললেন, চলি ভাই, অনেক দূর যেতে হবে। তাহলে ছেলেটার জন্য একটু চেষ্টা করো। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।